ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল আমি প্রভিডেন্ট ফান্ডের সুদ প্রদান প্রসঙ্গে একটি ভিডিও দিয়েছিলাম। তারপর আপনারা অনেকেই ফাইনাল উইথড্রল এবং ট্রান্সফারের ক্ষেত্রে সুদ দেওয়ার যে নিয়ম সেটি গুলিয়ে ফেলছেন। অ্যাকচুয়ালি দুটি নিয়ম কিন্তু আলাদা, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। দেখুন, এক্ষেত্রে আমি যা যা আলোচনা করব সমস্তটাই কিন্তু নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাদের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন। তো গত 11ই সেপ্টেম্বর 2024 যে বিজ্ঞপ্তি দিয়েছিল এটা কিন্তু ফাইনাল উইথড্রয়াল, অর্থাৎ কোনো কর্মীর রিটায়ারমেন্ট অথবা যদি তার মৃত্যু হয় সেক্ষেত্রে সুদ প্রদানের কি নিয়ম সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছি। আমি আজকে যা সংক্ষেপে বলছি যে যদি কারোর মৃত্যু অথবা রিটায়ারমেন্ট যেদিন হবে তার থেকে তিনি যদি 6 মাসের মধ্যে টাকাটা পেয়ে যান তাহলে তিনি যেদিন টাকাটা পাবেন তার আগের মাস পর্যন্ত সুদ পাবেন। অথবা যদি 6 মাস পেরিয়ে যায় সেক্ষেত্রে যেদিন রিটায়ারমেন্ট অথবা মৃত্যু হবে তার থেকে 6 মাস পর্যন্ত তিনি সুদ পাবেন। এখানে পরিষ্কার বলা আছে হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা সুদ নষ্ট হওয়ার বিষয় রয়েছে যদি টাকাটা পেতে 6 মাসের বেশি সময় লেগে যায়। আমি শেষকালে উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাবো। এবং গত 12ই ফেব্রুয়ারি 2024 যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল এটা কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে, এবং এখানে বলা হচ্ছে 1995 সালের প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম ছিল সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হবে, এমনটাই ছিল যেদিন টাকাটা তোলা হবে। কিন্তু তখন সেই সময় 1995 সালের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ট্রান্সফারের কোনো প্রভিশন ছিল না। এবার ট্রান্সফারের ক্ষেত্রেও এই নিয়মটাই কার্যকর করা হতো, যে কারণে তাদের অনেকটা সুদ লস হতো। এবার এই অনলাইন পিএফ হবার ফলে এই বিষয়ে জটিলতা দেখা দিয়েছে। তো সেই জটিলতার বিষয়টা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, যে কারণে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হেন্সফোর্থ ইন কেস অফ ট্রান্সফার অফ দি টিচার এমপ্লয়ি অফ নন গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুল, interest shall be payable up to the month preceding the month of transfer of PF in case of both inter-treasury and intra-treasury, অর্থাৎ একই ট্রেজারির মধ্যে যদি ট্রান্সফার হয়, মানে যদি এমন ট্রান্সফার হয় যে ওনার ট্রেজারি সেম রইলো বা ট্রেজারি আলাদা হলো, দুটি ক্ষেত্রেই কি বলা হচ্ছে যেদিন ওনার ট্রান্সফার হবে, মান্থ অফ ট্রান্সফার, যে মাসে ওনার ট্রান্সফার হবে তার আগের মাস পর্যন্ত সুদ দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সুদ লস হবার কোনো সুযোগ থাকছে না। তা সত্ত্বেও আপনারা অনেকেই কমেন্ট করেন যে অনেক অনেক ডিআই অফিস কিন্তু 6 মাস সুদ দেওয়ার পর সুদ বন্ধ করে দেয়। সেক্ষেত্রে এই বিজ্ঞপ্তির বলে আপনারা সুদ পাবেন, এটা আমি আগেও বলেছি আবার বলছি। এবার তাহলে বুঝতেই পারছেন দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার যদি একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি, দেখুন ট্রান্সফারের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে। ধরুন আপনার ডেট অফ ট্রান্সফার 25শে জুলাই 2024, তাহলে আপনি তার আগের মাস অর্থাৎ 30শে জুন 2024 পর্যন্ত সেই বিদ্যালয়ে, অর্থাৎ যে বিদ্যালয় থেকে ট্রান্সফার নিচ্ছেন সেই বিদ্যালয়ে আপনি সুদ পাবেন। অথবা ধরুন আপনার ট্রান্সফার হলো 29শে ফেব্রুয়ারি 2024, তাহলে আপনি 31শে জানুয়ারি 2024 পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। অথবা কারোর ট্রান্সফার যদি 8ই সেপ্টেম্বর 2024 হয় তিনি 31শে আগস্ট 2024 পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট লস হচ্ছে না, আগের মাস পর্যন্ত তিনি ইন্টারেস্ট পাবেন। কিন্তু রিটায়ারমেন্ট অথবা মৃত্যুজনিত কারণে কিন্তু অনেকটা লস হয়ে যাবে ক্ষেত্র বিশেষে। ধরুন কারোর রিটায়ারমেন্ট অথবা কারোর মৃত্যু হয়তো হলো 31শে জানুয়ারি 2024, তাহলে সেক্ষেত্রে এবার দেখুন ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে কি নিয়মটা কার্যকর হবে। ডেট অফ পেমেন্ট, এটা হচ্ছে তিনি যেদিন পেমেন্ট পেয়েছেন, এবার সেই পেমেন্ট পাওয়ার ডেটটা যদি 31শে জানুয়ারি থেকে 6 মাসের মধ্যে হয় তাহলে তিনি আগের মাস পর্যন্তই সুদ পাবেন। অর্থাৎ যদি কারোর ডেট অফ পেমেন্টটা 14ই ফেব্রুয়ারি হয় তিনি 31শে জানুয়ারি পর্যন্তই সুদ পাবেন যেদিন তিনি রিটায়ার হলেন। অথবা ধরুন তিনি টাকাটা হাতে পাচ্ছেন 5ই এপ্রিল, তাহলে তিনি তার আগের মাস মানে 31শে মার্চ পর্যন্ত সুদ পাবেন। ধরুন তিনি টাকাটা হাতে পাচ্ছেন 12ই জুন, তাহলে তিনি 31শে মে পর্যন্ত সুদ পাবেন। যদি 8ই আগস্ট টাকাটা পান তিনি 30শে জুলাই পর্যন্তই পাবেন। কিন্তু যদি আপনার তার টাকাটা হাতে পাওয়া ঘটনাটি ঘটে 10ই সেপ্টেম্বর, তাহলে তার আগস্ট মাস পর্যন্ত কিন্তু সুদ পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি 30শে জুলাই পর্যন্তই পাবেন। তার কারণ আপনারা 31শে জানুয়ারির পর থেকে যদি 6 মাস কাউন্ট করেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে জুলাই আপনার 30শে জুলাই তার 6 মাস শেষ হচ্ছে। অর্থাৎ 6 মাসের পর যদি তিনি টাকাটা হাতে পান তিনি কিন্তু সেই 6 মাস পর্যন্ত মানে 30শে জুলাই পর্যন্তই সুদ পাবেন। অর্থাৎ 26শে ডিসেম্বর যদি উনি টাকাটা হাতে পান উনি কিন্তু সুদ পাবেন 30শে জুলাই পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার অনেকটা টাকা লস হবে। এবার নর্মালি যেটা দেখা যায় যদি রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন না নেওয়া হয় পিএফ এর ক্ষেত্রে,
সেক্ষেত্রে কিন্তু ফাইনালি একজন এমপ্লয়ের অনেকটাই টাকা পিএফ এর শেষ মুহূর্তে জমে থাকে। লোন টোন নিলে টাকার পরিমাণটা একটু কম হয়। তো যদি অন অ্যাভারেজ আমি ধরেই নিই যে রিটায়ারমেন্টের সময় সেই এমপ্লয়ির 20 লক্ষ টাকা পিএফে জমে আছে এবং বর্তমানে 7.1% সুদের হার, এটাই যদি আমি ধরি, তাহলে তার 1 মাসের ইন্টারেস্ট হবে 11,833 টাকা, মানে প্রায় 12,000 টাকা। এবার যদি এইভাবে 5 মাস তার যদি সুদ নষ্ট হয়, অর্থাৎ টাকাটা হাতে পেতে যদি 11 মাস লেগে যায়, তাহলে উনি তো সুদ পাচ্ছেন 6 মাস, শেষ 5 মাস পাবেন না। তার মানে প্রায় 5-12-60,000 টাকা তার কিন্তু লস হবে। এবং সেই লসটা কোন সময়ে হচ্ছে? যখন তিনি রিটায়ার করে যাচ্ছেন, যে সময় টাকাটা প্রচণ্ড দরকার প্রভিডেন্ট ফান্ডের বিষয় যেখানে রয়েছে। তো এই নিয়মটারও কিন্তু পরিবর্তন হওয়া দরকার। তার কারণ আমার টাকা, তার সুদ আমি আপ টু ডেট পাবো, এটাই নিয়ম হওয়া উচিত। নিয়মটাই পরিবর্তন হওয়া প্রয়োজন, কারণ নিয়ম মানুষের স্বার্থে তৈরি হবে, এটাই কাম্য। তো এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের আওয়াজ তোলার সময় হয়েছে। তার কারণ রিটায়ারমেন্টের সময় যদি কোনো কারণে, কোনো জটিলতার কারণে যদি টাকাটা পেতে দেরি হয়, সেক্ষেত্রে কেন আমাকে ইন্টারেস্ট দেওয়া হবে না? এবং ট্রান্সফারের ক্ষেত্রেও আপনারা অনেকেই কমেন্ট করেন 6 মাসের বেশি সুদ দেওয়া হয় না। আমি সেই বিজ্ঞপ্তির আগেও ভিডিও করেছি, আবারও বলছি, অবশ্যই আপনারা সুদ পাবেন। যে মাসে আপনার ট্রান্সফার হবে তার আগের মাস পর্যন্ত সেই বিদ্যালয়ে আপনি সুদ পাবেন, এটাই নিয়ম। আমি বিজ্ঞপ্তি সহ এবং উদাহরণ দিয়ে সমস্ত বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।